This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি রাশিয়ার কেমিক্যাল নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। শুধু অভিযোগ করেই ক্ষান্ত হননি তিনি, আজ সোজা হাসপাতালে চলে গিয়েছেন শারীরিক পরীক্ষা করাতে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কোন বিষের প্রতিক্রিয়া এত দেরিতে হয় কি বলছেন বিশেষজ্ঞরা এই বিষয়ে? এই প্রশ্নের উত্তরে শোনাবো আপনাদের। অর্জুন সিং আর ভাটপাড়া সমর্থক, ভাটপাড়ার বোমাগুলিও সমর্থক। সেই অর্জুন সিং এবার বোমাগুলি ছেড়ে রাশিয়ান কেমিক্যাল নিয়ে পড়েছেন মানে অভিযোগের ফোয়ারা ছোটাচ্ছেন। 14ই নভেম্বর প্রথমবার অভিযোগ করেছিলেন। জলের বোতল নিয়ে যাচ্ছি কেন, এখানে তো কিছু খাবো না, খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে, কোথায় কেমিক্যাল আনিয়েছে, খাইয়ে দেবে, বডিতে লেগে যাবে, মরে যাব। ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো, ওই বা টেবুলে আপনার হাত পড়লো, যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা, তাহলে ওই 6 মাস 3 মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে, আপনি মারা যাবেন। সিআইডি হাজিরা থেকে বেরিয়ে এসেও এক কথা, রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে কসুর করেননি অর্জুন। যে কোনো কেমিক্যাল রাশিয়া থেকে আনিয়ে একটা বড় ঘটনা করানোর একটা চেষ্টা চলছে, সেই জন্য আমি প্রিকশনারি এটা আপনাদেরকে জানিয়ে গেছিলাম 6 মাসের মধ্যে যদি মাল্টি অর্গান ফেলিওরে আমি মরে যাই, তার মানে পুরোপুরি এই সরকার দায়ী। মধ্যখানে শুক্রবার বিরতি, আবার শনিবার মুখ খুললেন অর্জুন। এবার শুধু মুখে কথা নয়, অর্জুন সোজা হাসপাতালে মেডিকেল টেস্ট করাতে। বিষয়টি যে মশকরা করার জন্য বলেননি সেটা বোঝাতেই কি মিডিয়াকেও জানিয়েছিলাম আজকে একটু টেস্ট করাতে যাই। কেমিক্যাল রাশিয়ান থেকে স্মাগল হয়ে এসছে পশ্চিমবাংলা থ্রু বাংলাদেশ। এখন পর্যন্ত ফিল করছি না এর রিয়েকশনটা খুব তাড়াতাড়ি হয় না, 2 মাস 3 মাস মধ্যে এটা রিয়েকশনটা হয়। তাই জন্যে আগে থেকে একটু করলে মনে হচ্ছে যদি কিছু হয়। কিন্তু এভাবে কি সত্যি বিষ প্রয়োগ করা যায়, যেখানে এতদিন পর তার প্রতিক্রিয়া টের পাওয়া যাবে? এমন খতরনাক বিষ শরীরে ঢুকলো কিনা সেটা কি কোনো পরীক্ষায় বোঝা সম্ভব? ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞরা বলছেন সাধারণতভাবে এরকম বিষ পাওয়া দুষ্কর, যেটা আজকে শরীরের কন্ট্যাক্টে এলো বা আজকে কেউ খেলো এবং তার ফলাফল 2 মাস বাদে দেখা যাবে, এরকম কোনো বিষের খবর অন্ততপক্ষে আমার জানা নেই। মানে সারা পৃথিবীতে এরকম ধরনের বিষ বিরল যে আজ, বরং যদি 2 মাস বাদে কোনো কিছুর এফেক্ট সত্যিই হতে হয় তাহলে সেটাকে ক্রনিকালি তার শরীরে দিতে হবে। অর্থাৎ আজকে কালকে পরশু এরকম ধীরে 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 সেইগুলো যখন শরীরের ভেতরে ঢোকে তখন সেটার একটা টক্সিসিটি লেভেল রিচ করতে পারে। বেঙ্গল কেমিক্যালের রাজ্যে রাশিয়ান কেমিক্যাল নিয়ে জোর চর্চা, বঙ্গ রাজনীতির তরজায় নতুন মাত্রা। অর্জুন সিং এর মতো একজন সিজন পলিটিশিয়ান, যিনি এতদিন বিধায়ক এবং সাংসদ ছিলেন, তিনি যখন এই কথা বলেছেন বিষ দিয়ে মারার চেষ্টা করা হবে, হয়তো নিশ্চয়ই ওনার কাছে কোনো না কোনো ইনপুট আছে। তৃণমূল কংগ্রেস পারে না এমন কোনো কাজ নেই। রাশিয়ায় এই ধরনের কেমিক্যাল থাকতে পারে, যে অভিযোগ করছে সে জানে কেন বলছে। আমরা কেমিক্যাল খাইয়ে মারার মতন পালওয়ান অর্জুন সিং না, এখন হতে পারে তার কাছে বিশেষ কোনো খবর থাকতে পারে। পরীক্ষাটা যখন সকলের সামনে বলেছেন, রিপোর্ট যেটা আসবে সেটাকে একটু দেখিয়ে দিন না, তারপর একটু অর্জুন সিংকে গিয়ে প্রশ্ন করুন যে রিপোর্টে কিছু নেই কেন। তৃণমূল যাই বলুক, অর্জুন দমতে রাজি নন, সেটাই কি বোঝাচ্ছেন রোজ? অনন্ত সুমনের রিপোর্ট, TV9 বাংলা। এবার আপনাদের বলবো একটা স্কুলের কথা। 11 বছর আগে পুরুলিয়ার জয়পুরে 21 লক্ষ টাকা খরচ করে এই স্কুল তৈরি হয়েছিল, কিন্তু সেই স্কুলে পড়ুয়া শিক্ষক নেই। কি আছে জানেন? আছে দুষ্কৃতীদের দাপাদাপি। কি দেখতে পাওয়া যায় সেই স্কুলে গেলে? দেখতে পাওয়া যায় মদের বোতলের লাইব্রেরি। দেখুন নিজের চোখে সেই ছবি। স্কুলে লাইব্রেরি থাকে, সেখানে বই থাকে, পড়ুয়াদের কোলাহল থাকে, কিন্তু স্কুলে মদের বোতলের লাইব্রেরি। অবাক হলেও এটাই সত্যি, পুরুলিয়ায় স্কুলের ভিতর মদের বোতলের ছড়াছড়ি। গ্রামের মেয়েরা শিক্ষিত হবে সেই উদ্দেশ্যে তৈরি হয়েছিল দোতলা জুনিয়র গার্লস হাই স্কুল। পড়ুয়া নেই, শিক্ষকও নেই, কিন্তু আছে বলতে সন্ধে হলেই স্কুলে মদের পাঠশালা। পুরুলিয়ার জয়পুর থানার ডিমডিহা গ্রামের এই স্কুল দুষ্কৃতীদের আখড়া। স্কুল না বার, স্কুল চত্বরে গেলেই চমকে উঠতে হবে। ব্ল্যাকবোর্ডের তলায় মদের বোতল, ক্লাসরুমের করিডোরে বোতলের সারি, যেন প্যারেড করছে। স্কুলের পিছনে মদের বোতলের স্তূপ। ডিমডিহা জুনিয়র গার্লস হাই স্কুলের এটাই ছবি, অথচ এমনটি হওয়ার কথা ছিল না। 2013 সালে গ্রামের 3 বাসিন্দা 50 ডেসিবেল জমি দিয়েছিলেন।
সেই জমিতে 2016-17 সালে 16 লক্ষ টাকায় তৈরি হয় স্কুল বিল্ডিং। 2021-22 সালে আরো 5 লক্ষ টাকা ব্যয়ে শৌচাগার ও ডিপ টিউবওয়েল বসে স্কুলে। সব মিলিয়ে স্কুলের পিছনে 21 লক্ষ টাকা ঢালে সরকার। প্রায় ওই একটা রাস্তা 10 ডিসমিল মতো, যে তাও গায়ে শিক্ষিত বাড়বে আর কি, গাঁটা থেকে কিছু পরিবর্তন হবে আর কি, গাঁয়েরও কিছু পরিবর্তন হইতো। গ্রামের পরিবর্তনের আশা করেই জমি দিয়েছিলেন সনাতনরা, কিন্তু পরিবর্তন দূরের কথা, উল্টে পরিবেশই নষ্ট হয়ে গিয়েছে। স্কুল চত্বরে সকালে গরু ছাগল চড়ে বেড়ায়, আর সূর্য ডুবলেই স্কুলে মদের ফোয়ারা। গ্রামবাসীদের অভিযোগ, সেই আসরে বসেন গ্রামের সিভিক পুলিশরাও। হ্যাঁ, এখন মদ খায়, প্রায় 7টার দিকে আসুন না, প্রতিদিন পাবেন। অনেক গায়ের মানুষই আছে, যেমন আমার গায়েরও আছে, ঘাগড়ারও আছে। পুলিশ প্রশাসন এদিকে মাথা করে থাকে নাই, সিভিক গুলানো মদ খায়, গ্রামের যারা সিভিক আছে। স্কুলের দখল নিয়েছে দুষ্কৃতীরা, গ্রামের মেয়েদের পড়তে যেতে হয় দূরের স্কুলে। তো সব কষ্ট করে করা হয়েছে ঘরটা, তার জন্য বলছি স্কুলটা চালু হলেই আমাদের ভালো। এটা সরকার কার সুবিধা করেছে আমরা এখন পাবলিক বুঝতে পারছি না, তাহলে টাকাটা কেন খরচ করলো সরকার? স্কুল বিল্ডিং এ দুষ্কৃতীদের দাপাদাপিতে গ্রামবাসীরা অসন্তুষ্ট, হতাশ হয়ে জমিদাতাদের আক্ষেপ, লেখাপড়া এই কাছে স্কুল নাই, তো যাতে ওই মেয়েরা লেখাপড়া ভালোভাবে শিখে তারা উন্নত হয়। খারাপ তো অবশ্যম্ভাবী। গ্রামের একমাত্র স্কুলের এমন অবস্থার কথা TV9 বাংলার কাছে জানতে পেরেছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। তার সাফাই, এখনো চালু হয়নি, আমি একদমই নতুন জয়েন করেছি, আমাকে তাহলে একটু খোঁজ খবর করে দেখতে হবে কি পজিশন আছে। ঠিক আছে, এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। খোঁজ খবর নিয়ে তারপর কি পদক্ষেপ করতে পারবে প্রশাসন? দুষ্কৃতীদের হাত থেকে কি দখলমুক্ত হবে স্কুল? পড়ুয়াদের দখলে কি যাবে ক্লাসরুম? পুরুলিয়ার জয়পুর থেকে তপন হালদার, TV9 বাংলা। বেআইনি নেশা মুক্তি কেন্দ্র ব্যাঙের ছাতার মতো ভুরি ভুরি চারিদিকে গজিয়ে উঠছে। দক্ষিণ দিনাজপুরে প্রতিদিন এই অভিযোগ রয়েছে। এমনই নেশামুক্তি কেন্দ্রে আবাসিকদের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে, এবং এই মৃত্যুর খবরেই টনক নড়েছে প্রশাসনের। তাই জেলা প্রশাসন এর বিরুদ্ধে নেমেছে বেআইনি নেশামুক্তি কেন্দ্র বন্ধের জন্য। দেখুন, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতারাতি গজিয়ে উঠছে একের পর এক লাইসেন্সবিহীন নেশামুক্তি কেন্দ্র। দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন প্রান্তের নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসা করাতে আসা রোগীদের মৃত্যুর ঘটনা আগেও ঘটেছে। পরিস্থিতি যে একটুও বদলায়নি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তপনের সালাসের নেশামুক্তি কেন্দ্রের আরও এক মৃত্যু। এটা তো 100% হোম কর্তৃপক্ষের গাফলতি ছিলই বলবো আমরা। প্রেশারের ট্যাবলেট যদি খাওয়ানো হয় তাহলে একটা মানুষের 100 বা 190 হঠাৎ করে উঠতে পারে না, তাহলে নিশ্চয়ই হোম কর্তৃপক্ষের গাফলতি ছিল, তা তাদেরকে ট্রিটমেন্ট ভালো করে দেয়নি বা তাদেরকে ওষুধ খাওয়ানো হতো না। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে কম বেশি 25 থেকে 30টি নেশামুক্তি কেন্দ্র রয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর সাফ জানিয়েছে এ ধরনের কোনো কেন্দ্রেরই সরকারি কোনো অনুমোদন নেই। আমাদের জেলাতে কোনো নেশামুক্তি কেন্দ্রের পারমিশন সিএমওএইচের তরফ থেকে দেওয়া হয়নি। কটা চলছে, কোথায় চলছে তার কোনো লিস্ট আমাদের কাছে নেই। বৈধ কোনো লাইসেন্স ছাড়াই দিনের পর দিন চলছে নেশামুক্তি কেন্দ্র, ঘটে চলে একের পর এক মৃত্যুও। তবুও টনক নড়েনি প্রশাসনের। এবারে তপনের সালাস এলাকার নেশামুক্তি কেন্দ্রে আরও এক মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। নেশা তো মুক্তি কেন্দ্র প্রয়োজন আমাদের এলাকায়, কারণ মানুষ, রাজ্য সরকার দেদারসে মদের লাইসেন্স দিয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে গোটা রাজ্যটাকে উড়তা পাঞ্জাবের মতো উড়তা বাংলা করার জন্য, উড়তা বাংলা করার জন্য চেষ্টা চলছে। কিছু অভিযোগ এসছে, আমরাও আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে পাই, আমরাও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি, প্রশাসন সমস্ত ব্যাপারটাই খতিয়ে দেখছে। একের পর এক মৃত্যুর পর অবশেষে নড়েচড়ে বসতে চলেছে প্রশাসন। এলাকায় বৈধ নেশামুক্তি কেন্দ্র খোলার উদ্যোগও নেওয়া শুরু হয়েছে। নতুন করে নেশামুক্তি কেন্দ্র করার জন্য সুযোগ আছে, তো ওইখানে অ্যাপ্লাই করার জন্য আমরা অনেক লোককে বলেছি যারা যারা ইন্টারেস্টেড আছে, কিন্তু আনঅথরাইজভাবে এটা চলা যাবে না, সেটা ইলিগেল আছে, ইলিগেলের জন্য যা যা ব্যবস্থা হবে ওটা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে খুব দ্রুত তারা এ নিয়ে অভিযান করবেন। পাশাপাশি নেশামুক্তি কেন্দ্র খোলার জন্য সরকারি যে অনুমোদন তাও কিন্তু দেওয়া হবে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। বীরভূমের কোর কমিটির বৈঠকের পর আজ অনুব্রত মণ্ডলকে নিজেদের চেয়ারপারসন বললেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। যা শুনে বিরক্তির সুরে কাজল শেখ দাবি করলেন কোনো চেয়ারপারসন নেই। তাহলে কি বিভ্রান্তি আরও বাড়ল? আমার সহকর্মী সৌরভ আমার সঙ্গে। সৌরভ,
দ্বন্দ্ব মিটেছে বলে এরকম একটা আবহ মনে করা হচ্ছিল, যে তৃণমূল সুপ্রিমো তিনি বলছেন একসঙ্গে চলতে হবে। এক্ষেত্রে আদৌ কি দ্বন্দ্ব মিটলো? যদি মিটেই থাকে তাহলে এই পরস্পর বিরোধী রিয়াকশন কেন? শুভজিৎ, এক কথায় বলতে গেলে আজকের কোর কমিটির বৈঠকের পর একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, নামেই সভাপতি থাকলেন অনুব্রত মণ্ডল, কার্যত তার কোনো ক্ষমতা রইল না, তার ক্ষমতা খর্ব করা হলো। তার কারণ একক কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারবেন না। গভীরে দেখতে গেলে কোর কমিটির 6 জন সদস্যদের মতোই তিনিও 7 নম্বর সদস্য, তিনিও একজন কোর কমিটির সদস্যের মতোই, যদিও নামে তিনি সভাপতি। সব থেকে বড় কথা, কোর কমিটির সদস্য বৃদ্ধির কথা বলেছিলেন, তা আজকের সম্মিলিত সিদ্ধান্তে নাকচ করে দেওয়া হলো। এমনকি কোথাও যেতেও তিনি এককভাবে পারবেন না। যে কোনো ব্লক স্তরের অনুষ্ঠানেও কোর কমিটির সদস্যদের সঙ্গে তাকে মঞ্চে থাকতে হবে। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে নিয়মতান্ত্রিক শাসক তুমি বলতে পারো, নামে সভাপতি। তিনি অনেকটা বেশ, অনেক ধন্যবাদ সৌরভ।